আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদুল্লাহ রিয়াদের সমর্থনের জন্য ধন্যবাদ দিলেন ভক্ত সতীর্থ কোচকে। কাল ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। শুক্রবার রোহিঙ্গাদের সঙ্গে ইফতার, রোহিঙ্গা সংকট সমাধানে ফের আলোচনার আশাবাদ। শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা, ইমরান সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, 12 মে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ। পালানোর দাপ্তরিক তথ্য না থাকায় শেখ পরিবারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চায় দুদক। সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুকের বিরুদ্ধে মামলা। বিএনপির 31 দফার ভিত্তিতে দ্রুত সংস্কার করে জুলাইয়ের মধ্যে নির্বাচন দেয়া যেতে পারে বললেন মির্জা আব্বাস। এই সরকার কিছুটা এদিক করে হলো সংস্কার কাজ দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা ওনারা দিতে পারেন। ধর্ষণ মামলায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আইন সংশোধনের খসড়া প্রস্তুত, জানালেন আসিফ নজরুল। যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে প্রণয়নের আইনটা কঠোর করার চেষ্টা করব, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না, এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। 4 দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ নিয়ে দ্বিতীয়বার সফরে আসছেন তিনি। শুক্রবার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন এবং 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। সফরকে কেন্দ্র করে বিশ্ব দরবারে রোহিঙ্গা সংকট আবারও আলোচনার কেন্দ্রে আসবে আশা করছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। 2017 সালের পর বৃহস্পতিবার আবারও বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 4 দিনের সফরে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। তার সফর নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই সময় 4 দিনের সফরসূচি তুলে ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, শুক্রবার 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গাদের সাথে ইফতারে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার কক্সবাজারের প্রোগ্রাম শেষ করে ওনার সাথে ইফতারে জয়েন করবেন। আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব এই 2 জনের সাথে 1 লক্ষ রোহিঙ্গা ইফতারে যোগদান করবেন। রোহিঙ্গা সংকট আবারও বিশ্ব দরবারে আলোচনার কেন্দ্রে আনতে জাতিসংঘ মহাসচিবের এই সফর গুরুত্বপূর্ণ বলে জানান প্রেস সচিব। বলেন, এই সফরের মূল লক্ষ্যই হবে রোহিঙ্গা প্রত্যাবাসন। এজন্য রাখাইনে শান্তি ও স্থিতিশীলতা আনার বিষয়ে আলোচনা হবে। আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। রোহিঙ্গাদের রিটার্নের জন্য রাখাইনে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে আসাটা জরুরি। সেটার জন্য আমরা কাজ করছি। আমরা ইন্টারন্যাশনাল এই যে পুরো যে ইন্টারন্যাশনাল যে কনফারেন্সটা, সেটার একটা ওয়ান অফ দ্য ফোকাস হবে এইটা। এছাড়া নির্বাচন কমিশন বনাম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন মতবিরোধী প্রসঙ্গে প্রেস সচিব জানান, ইসি একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। ঐকমতের ভিত্তিতে সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইলেকশন কমিশনের যে রিফর্মগুলো, যেগুলো পলিটিক্যাল পার্টিগুলো অ্যাকসেপ্ট করবেন সবাই মিলে কনসেনসাসের ভিতরে, তখন ইলেকশন কমিশন সেই রিফর্মগুলো ইমপ্লিমেন্ট করবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শাপলা চত্বরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মখা আলমগীর, বেনজির আহমেদ, ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই হত্যাকাণ্ডে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সরাসরি জড়িত ছিল বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 12 মে তদন্ত প্রতিবেদন জমা হবে জানিয়ে তিনি বলেন, শাপলা চত্বরে ঠিক কতজন প্রাণ হারিয়েছে তা তদন্ত প্রতিবেদন পেলেই জানা যাবে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 11 বছর আগে 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের বিশাল জনসমাবেশ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের। দেশের ইসলামী শক্তি দমনে দিনভর দফায় দফায় হেফাজত কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। রাতে বিদ্যুৎ বন্ধ করে চালানো সাঁড়াশি অভিযানে ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে অনেককে হত্যার অভিযোগ করে হেফাজতে ইসলাম।
গেল বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। বুধবার এই অভিযোগের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম তারা হচ্ছেন শেখ হাসিনা, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইমরান এইচ সরকার, হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি, বেনজির আহমেদ সাবেক আইজিপি। আর যারা বিভিন্ন মামলায় আটক আছে তারা হচ্ছে অ্যাডভোকেট শামসুল হক টুকু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, AKM শহীদুল হক সাবেক আইজিপি, সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং মোল্লা নজরুল ইসলাম সাবেক ডিআইজি। শাপলা চত্বরের ঘটনায় মৃতের সংখ্যা কত তা তদন্ত প্রতিবেদন জমার পর জানা যাবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথাও জানান তিনি। ইমরানের সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। আর ইসলামী বিদ্বেষী মনোভাবের কারণেই অভিযুক্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এর সুষ্ঠু বিচারেরও দাবি করেন তারা। যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, যারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। শুনানি শেষে আগামী 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। প্রায় 16 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 68টি ব্যাংক হিসেবে প্রায় 450 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে দুদক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক আক্তার হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ পরিবারের সদস্যদের বিদেশে পালিয়ে যাওয়ার বিষয়ে দাপ্তরিক কোনো তথ্য না থাকায় তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়। ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য রাজশাহী 1 ও সাবেক প্রতিমন্ত্রী শিল্প মন্ত্রণালয় 445 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তি অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিএনপির 31 দফার ভিত্তিতে দ্রুত সংস্কার করে জুলাইয়ের মধ্যে নির্বাচন দেয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, লোভী রাজনৈতিক দল ও রাজনীতিকদের মূল লক্ষ্য ক্ষমতা, সেখানে দেশপ্রেমের লেশমাত্র নেই। আর ঐক্যবদ্ধভাবে শক্তিশালী জাতীয় সংসদ বিনির্মাণে আলোচনার মধ্য দিয়ে সব সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় সংস্কারের 31 দফা তুলে ধরেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। এই 31 দফার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ আমরা দেশের মানুষকে উপহার দিতে পারব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর অপচেষ্টা চলছে, এমন ধারণা এখন অমূলক নয়। 31 দফা কর্মসূচি যেটা আছে, আমাদের কার্যক্রম যেটা আছে, এটাকে এই সরকার কিছুটা এদিক করে হলো সংস্কার কাজ দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা ওনারা দিতে পারেন। বিএনপির সমালোচনাকারীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কয়েকটি দল নির্বাচনকে ভয় পায়। কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিভক্তির থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল। দেশ প্রেমের লেশ মাত্র তাদের ভিতরে নাই।
এই বাংলাদেশ কারো তালুকদারি নয়, এই বাংলাদেশের জনগণের। সুতরাং কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন, যাতে আমাদেরকে বেহিসেবি কথা বলতে না হয়। এদিকে রাজধানীর বারিধারায় হেফাজতে ইসলামের ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও তাদের দোসরদের অস্থিতিশীলতা তৈরির পায়তারা বন্ধ হয়নি। আসুন সবাই মিলে একটি শক্তিশালী একটি জাতীয় সংসদ বিনির্মাণ করি, যেখানে সকল সংস্কার প্রস্তাবগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হবে এবং সেই সংবিধানকে আপনারা নতুন সংবিধান হিসেবে অভিহিত করুন, আমাদের কোনো আপত্তি নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। কোনো শক্তি যেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন না করে দিতে পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ধর্ষণ সহ নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সর্বক্ষেত্রে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান বক্তারা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা আশঙ্কাজনক। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের অভিযুক্তদের বিচার, মব ভায়োলেন্স থামানো ও মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা গণকমিটি। জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে ধর্ষণের শিকার আসিয়ার সিজিএস লেভেল কমে শারীরিক অবস্থা আরও খারাপের দিকে জানিয়ে সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। কন্ডিশন আরো ডিটোরিয়েট করেছে। আজকে তার সিজিএস মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু 3 from 4। আমাদের ডাক্তাররা সিএমএইচ এর তারা প্রাণান্তর চেষ্টা করছেন। আমরা আপনাদের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি উনি সম্পূর্ণ সুস্থ হন। দেশব্যাপী নারকীয় ধর্ষণ সহ নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হেনস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে সম্মিলিত নারী ফোরাম। বুধবার দুপুরে সংগঠনটির ব্যানারে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর মানবাধিকার এই স্লোগানে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। খুব সংক্ষিপ্তভাবে এই আসামিদেরকে ধরে আইনের আওতায় আনা হোক। সারা দেশের মতো নোয়াখালীতেও ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা নোয়াখালী জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে সব ক্ষেত্রে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান। যে যাবৎকাল যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, নারী নিপীড়নের যত ঘটনা ঘটেছে, সেগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার কার্যক্রম সম্পাদন দ্রুত গতিতে করা হয়, তার আমরা জোর দাবি জানাই। ঝিনাইদহেও বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের পায়রা চত্বরে সামাজিক ঐক্যজোটের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। বিচার করার জন্য দাবি করছি আপনাদের সবার কাছে, ধর্ষকের বিচার। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নওগাঁতেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের মুক্তির মোড়ে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এ সময় বক্তারা দ্রুত নারী নির্যাতনের ঘটনায় দোষীদের বিচারের দাবি জানান। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ধর্ষণের মামলায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আইন সংশোধন করা হচ্ছে। এরই মধ্যে আইনের খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার সচিবালয়ে 5 দফা দাবি নিয়ে আইন উপদেষ্টার সাথে বৈঠক করেন ধর্ষণ বিরোধী মঞ্চের শিক্ষার্থীরা। বৈঠকের পর সাংবাদিকদের কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, ধর্ষণ বিরোধী মঞ্চের দাবিগুলো যৌক্তিক। মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় কোনো প্রকার কাল বিলম্ব করা হবে না বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, বিভিন্নভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীর উপর নির্যাতন ও হয়রানির ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ সময় গণ অভ্যুত্থানের বিজয়ের মূল কৃতিত্ব নারীদের বলেও মন্তব্য করেন তিনি।
একটা ড্রাফট আইন করেছি, এই আইনটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু কিছু স্টেক হোল্ডারের কাছে। যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে প্রণয়নের মানে আইনটা কঠোর করার চেষ্টা করব, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়। মাগুরার ঘটনায় কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে, এটা ওনাদের বলেছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বুধবার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় পুলিশের ওপর প্রকাশ্যে হামলার প্রতিবাদ জানিয়ে শিবির সভাপতি বলেন, যাদের কারণে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠছে সেই শাহবাগীরা আবারও জেগে উঠেছে, তাদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল দেশবাসী এরকম হৃদয় বিদারক দৃশ্য দেখতে চায় না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়, শিক্ষাঙ্গনগুলো এখনো গণতান্ত্রিক ধারায় ফিরে আসেনি। এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্ত জানান অভিজ্ঞ এই ক্রিকেটার। নিজের অবসরের কথা জানিয়ে সেই ফেসবুক পোস্টে রিয়াদ লেখেন, সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ ও বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সব সময় আমাকে সমর্থন দিয়েছেন। আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-20 থেকে সরে দাঁড়িয়েছিলেন রিয়াদ, এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। তাই বাংলাদেশের জার্সিতে আর 22 গজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে। 2007 সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাহমুদুল্লাহর। জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচও খেলেছেন ওয়ানডে ফরম্যাটে। গত 24 ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচই তাই হয়ে থাকলো লাল সবুজের জার্সিতে রিয়াদের শেষ ম্যাচ। দেখছেন সংবাদ রাত। যে সমস্ত গণমাধ্যম কর্মীদের সঠিক বেতন দিতে ব্যর্থ হবে, সে সমস্ত গণমাধ্যম বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানে মাল্টিমিডিয়ার ভূমিকার শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের গণমাধ্যমগুলোর রক্তচোষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সাংবাদিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে ইউনিয়নকে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়ার ভূমিকা স্মরণ করে তিনি বলেন, মূলধারার গণমাধ্যমের অবস্থান ছিল প্রশ্নবিদ্ধ। বর্তমান সরকারের কোনো গণমাধ্যম বন্ধ করে দেওয়ার পক্ষে নয়, তাই সকলকে দেশের স্বার্থে সঠিক জার্নালিজম করার আহ্বান জানান শফিকুল আলম। জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে। ভালো চামচামি করতে পারে, তারা ভালো বেতন পায়। একটা বেসিক মিনিমাম ওয়েজ থাকতে হবে। এটা 30,000ই হোক আর 40,000, এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দেওয়া উচিত। এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের বাইরে গেলে ভোটার তালিকা সহ অন্যান্য কার্যক্রম হুমকির মুখে পড়বে বলে মনে করে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এজন্য বৃহস্পতিবার দেশের সব নির্বাচন অফিসে বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতারা জানান, এনআইডিকে কমিশন থেকে আলাদা করা হলে ডাটা সংগ্রহের সমন্বয়হীনতা দেখা দেবে। এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে সরকারকে চিঠি দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ না নেয়ার এই কর্মসূচি ঘোষণা করে তারা। আপনারা জানেন, এনআইডি থেকে আমরা 182টা প্রতিষ্ঠানকে তথ্য দিচ্ছি। তথ্যটা অথেন্টিক তথ্য। তারা তাদের যে বিভিন্ন জনের স্টেক হোল্ডারদের পরিচয় যাচাইয়ের জন্য, ক্লায়েন্টদের পরিচয় যাচাইয়ের জন্য কোন সার্ভারটি ইউজ করে,
এই ভোটার তালিকা সার্ভার ইউজ করে। তাহলে ইলেকশন কমিশন যে জাতির জন্য কাজটা করতেছে, জাতিকে একটা ডিসিপ্লিন ওইতে চলে আসছে। এখন যদি এই এনআইডিটা অন্য কোথাও যায়, সেটা আবার একটা ইনডিসিপ্লিন হতে পারে। আমরা আগামীকাল সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমরা স্ট্যান্ড ফর এনআইডি আমরা এটা পালন করব। আমরা তার পরবর্তী সময়ে আমরা আলোচনা করে আমরা কর্মবিরতি সহ অন্যান্য কঠোর কর্মসূচির ঘোষণা করব। কেন্দ্রীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের আগ পর্যন্ত এনআইডি ইসির কাছেই থাকবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের সম্মেলন কক্ষে কথা বলেন তিনি। আরো বলেন, নির্বাচন কমিশনের অধীনে থাকা সব তথ্য তাদের কাজে লাগে না, তাই আমরা আপাতত যার যার কাছে যে তথ্য আছে তা তাদের কাছেই থাকবে। পরবর্তীতে কেন্দ্রীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অধীনে নেওয়া হবে। এছাড়াও 2007 সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ ও কারিগরি সহায়তায় নির্বাচন কমিশন এনআইডি প্রস্তুত করে। এখন পর্যন্ত ডেটাবেজে 35 ধরনের তথ্য রয়েছে। নির্বাচন কমিশন, স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় কিংবা আমাদের যে বর্ডার কন্ট্রোল, স্থানীয় সরকার, প্রত্যেকটা মন্ত্রণালয় তার সেবা দেওয়ার জন্য যতটুকু ডেটা প্রয়োজন ততটুকু ডেটার ওনারশিপ নেবে, কিন্তু সব ডেটার ওনারশিপ নেবে না। অর্থাৎ আমরা একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের কথা বলছি, যেখানে একটা মাত্র মন্ত্রণালয় বা একটা মাত্র অথরিটি সব ডেটার কন্ট্রোল নিয়ে নেবে না। সব ডেটার কন্ট্রোল নিয়ে নিলে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে এই ডেটা ভালনারেবিলিটি তৈরি হয় এবং ডেটা ফ্লোতে বাধার সৃষ্টি হয়। দেখছেন সংবাদ রাত।